আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্সের পুরো বিষয়টি আমি পড়াবো। প্রত্যেকটা আমি সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এইভাবে আমি চলতে শুরু করব। আজ থেকে যেহেতু আমি প্রথম ক্লাস নেওয়া শুরু করছি, সেমিস্টার 1 থেকেই আমি শুরু করব। সেমিস্টার 1-এ দুটো পেপার আছে, একটা হচ্ছে CC1 আর একটা হচ্ছে SEC1। এই CC1-এ 5 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে আর 20 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে। আর SEC1-এ 30 নম্বরের একটা প্রশ্ন আর 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। আজ থেকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে CC1টাই প্রথমে শুরু করব। CC1-এ 20 নম্বরের যে প্রশ্নগুলো, যেটা 3টে লিখতে হবে, সেইগুলো আমি প্রথমে শুরু করে দেবো। তারপরে আমি 5 নম্বরে CC1-এর যে 5 নম্বরের প্রশ্নগুলো সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ প্রথম যে প্রশ্নটা পড়াবো সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান, যেরকম সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। আমি শুরু করছি। ইতিহাস মূলত অতীতের ঘটনাসমূহের দলিল ভিত্তিক অনুসন্ধান। অতীতের ঘটনাগুলি অনুধাবনের জন্য যেসব নির্ভরযোগ্য তথ্য বা উৎস ঐতিহাসিকগণ ব্যবহার করেন সেগুলিকেই ইতিহাসের উপাদান বলা হয়। মানে বিভিন্ন ঐতিহাসিক তার ইতিহাস লেখার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করে তার মধ্যে সাহিত্যিক উপাদান একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন ভারতের তুলনায় মধ্যযুগ বা আধুনিক যুগের ইতিহাস রচনার উপযোগী তথ্যভাণ্ডার অনেক বেশি সুনির্দিষ্ট। খুব স্বাভাবিক, আমরা যত পিছনের দিকে পেছতে শুরু করব তত আমাদের যে উপাদানগুলো সেগুলো অনেকটা অস্পষ্ট হতে শুরু করবে, ঠিকভাবে তথ্য পাওয়া যাবে না, ভাঙা ভাঙা তথ্য পাওয়া যাবে, তথ্যের বিকৃতিও হতে পারে। যত আমি এগোতে থাকবো, মানে প্রাচীন যুগ থেকে আমি মধ্যযুগে আসবো, আরো অনেক স্পষ্ট হবে। মধ্যযুগ থেকে আধুনিক যুগে আসবো, সেখানে তথ্য আরো বেশি পাওয়া যাবে। এই তথ্যগুলো যত আমি পেছনের দিকে যাব তত কম পেতে থাকবো, যত সামনের দিকে আসতে থাকবো, আধুনিক যুগে আসতে থাকবো, তত তথ্য অনেক বেশি পেতে পারবো, আর সেখানে ইতিহাসটা আরো বেশি ভালোভাবে লেখা যাবে। প্রাচীন ভারতের ক্ষেত্রে তেমন বৈচিত্র্যপূর্ণ ও সুনির্দিষ্ট তথ্যের অভাব বহু ক্ষেত্রেই অনুভূত হয়। তো অ্যাজ ইউজুয়াল যেরকম আমি বললাম যে ইতিহাস এই রচনার ক্ষেত্রে, প্রাচীন যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যে যত পেছনের দিকে যত হাঁটছি এই তথ্যগুলো পেতে খুব প্রবলেমেটিক, এবং সেখানে একটা সেটাকে চারদিক থেকে এনে কনস্ট্রাক্ট করা সেটা একটা খুব বিশাল বড় একটা এর কাজ। সেটা আধুনিক যুগে অনেক বেশি তথ্য পাওয়া যায়, কনস্ট্রাক্ট করতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো, যাই হোক, তো প্রাচীন ভারতের ইতিহাস যেহেতু রচনা করব সেখানে সাহিত্যের উপাদানটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুরু করলাম আরো ভালোভাবে। অনেক পণ্ডিতের মতে প্রাচীন ভারতে ইতিহাস রচনার প্রচেষ্টা থাকলেও সে সকল গ্রন্থকালের প্রবাহে হারিয়ে গেছে। তবে এটি একটি বিভ্রান্তিকর ব্যাখ্যা। আরব পণ্ডিত অলবেরনির মন্তব্য করেছিলেন যে হিন্দুরা ঘটনার ধারাবাহিক বিবরণে আগ্রহী ছিল না, বরং তারা কাহিনীমূলক আখ্যান রচনায় উৎসাহী ছিলেন। তো প্রাচীন যুগে যে আরব পরিব্রাজক ছিলেন তিনি পণ্ডিত অলবেরনি, তিনি বলেছেন যে এই হিন্দুর যে ঘটনাগুলো কনস্ট্রাক্ট করে তোর ইতিহাসটা রচনা করা হবে, সেই ইতিহাস রচনার ক্ষেত্রে তারা ঘটনা প্রবাহগুলোকে ঠিকভাবে সাজায়নি, তারা কাহিনীমূলক মানে বাড়িয়ে চড়িয়ে রং চড়িয়ে এই জিনিসগুলো তারা বোঝাবার চেষ্টা করেছে। এটা অলবেরনির মত। ডক্টর ফ্লিট বলেছেন প্রাচীন ভারতের ইতিহাস বোধের অভাব ছিল, অথচ বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার এর বিপরীতে মত প্রকাশ করে বলেন তথ্য ও ইতিহাস বোধের অভাব ছিল না, বরং মৌলিক ও সাহিত্য মানসম্পন্ন ইতিহাস রচনার অভাব ছিল। রমেশচন্দ্র মজুমদার উল্টো কথা বলেছেন, তিনি বলেছেন মানে বিপরীত কথা বলেছেন যে মেন প্রবলেম ছিল ইতিহাস বোধের রচনার তো অভাব ছিলই না, বরঞ্চ মেন প্রবলেম ছিল এখানে যে সাহিত্য মান সেটার একটুখানি প্রবলেম দেখা দিয়েছিল। তো সাহিত্যের উপাদানগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্যগুলোকে আবার কয়েকটা ভাগ করা যায়, সেগুলো হচ্ছে
প্রথমটা আমি আসছি, সেটা হচ্ছে বৈদিক সাহিত্য, একেবারে যেটা হরপ্পা সভ্যতার পরেই আমরা যেটা আস্তে আস্তে পড়ি, যে বৈদিক সাহিত্য। সেই বৈদিক সাহিত্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে বেদাঙ্গ। এই বেদকে আবার চারটি ভাগে ভাগ করা হয়, আমরা জানি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই ঋগ্বেদ হলো পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ, যাতে 128টি সূক্ত ও 10টি মণ্ডল রয়েছে। এই সূক্ত কথার অর্থ হচ্ছে মানে স্পষ্টভাবে, মানে ভালোভাবে বলা, মানে বিস্তারিতভাবে বলা, আর মণ্ডল হচ্ছে তার বিভাগ, যে কোন কোন বিভাগে কি কি আছে সেগুলো বলা হয়েছে। এতে আর্যদের আগমন, মানে ভারতে কিভাবে আসলো, বসতির স্থান, যজ্ঞ, সমাজ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। নেক্সট হচ্ছে সামবেদ, সঙ্গীত নির্ভর বেদ, যার অনেকাংশ ঋগ্বেদ থেকে গৃহীত হয়েছে। তো এখানে সঙ্গীত নির্ভর বেদ মানে এখানে সঙ্গীতের কথা এখানে বলা হয়েছে। নেক্সট আছে হচ্ছে যজুর্বেদ, যজ্ঞ পদ্ধতি ও শ্রেণীবিন্যাস নিয়ে বিশদ আলোচনা রয়েছে। এই যজুর্বেদে যজ্ঞ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, মানে কোন দেবতার যজ্ঞ কিভাবে করা হবে, তার রিচুয়াল কি, সমস্ত জিনিস, এই যজ্ঞের যে প্রসেসগুলো এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আর এখানেই প্রথম শ্রেণীবিন্যাস হয়েছে, মানে যে চারটে শ্রেণী আছে, চারটে যে বিষয় আছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট আসবো হচ্ছে অথর্ববেদ, এখানে তন্ত্র, জাদুবিদ্যা, আয়ুর্বেদ ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বেদ সমূহের সঙ্গে জড়িত ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সংহিতা অংশগুলিও গুরুত্বপূর্ণ। এরপর আসি হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ 6টি, একটা হচ্ছে শিক্ষা, ছন্দ, নিরক্ত, ব্যাকরণ, কল্প, জ্যোতিষ। এর মধ্যে শিক্ষা, ছন্দ বোঝা যাচ্ছে। নিরক্তটা হচ্ছে যে কোন একটা কঠিন সংস্কৃত শব্দ, সেটা কোত্থেকে এসছে, মানে একদম তার জন্মলগ্ন কোথায়, কিভাবে এলো, কিভাবে তার পরিবর্তন ঘটলো, এই জিনিসগুলো কিন্তু এই নিরক্ততে পাওয়া যায়। আর কল্প হচ্ছে আচরণ বিধি, মানে যজ্ঞ আমি করতে যাব, কি রিচুয়ালে যজ্ঞ করব, কি ধর্মাচরণ করব, এই জিনিসগুলো কিন্তু এই কল্পতে ছিল। নেক্সট আসি হচ্ছে মহাকাব্য। মহাকাব্য দুটো, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। এই দুটো আমরা সবাই ছোটবেলা থেকেই আমরা গল্প শুনে আসছি। তো এই রামায়ণে কি ছিল না, আর্য অনার্য সংঘর্ষ যেটা হয়েছিল সেটা প্রতিফলন হয়েছে। আর্য মানে রাম, লক্ষণ, এরা যে আর্য ছিল, আর যারা দৈত্যের সঙ্গে লড়েছিল, রাবণ যে দৈত্য কুলের সঙ্গে লড়েছিল, সেটার একটা সংঘর্ষের প্রতিফলন এখানে দেখা যায়। নেক্সট আসি হচ্ছে মহাভারত। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ, পাণ্ডবদের জীবনচিত্র এবং ভারতের সেই সময় ভারতের সমাজচিত্র, রাজনীতি, ধর্মচিত্র প্রত্যেকটাই কিন্তু এখানে মহাভারতে ফুটে উঠেছে। এবং আমরা জানি যে মহাভারতকে বলা হয় যা নেই ভারতে তাহা নেই ভারতে, মানে ভারতে যা নেই মহাভারতেও তাই নেই, মানে সবকিছুই মহাভারতের মধ্যে ছিল। নেক্সট আসি হচ্ছে পুরাণ। পুরাণ শব্দের অর্থ প্রাচীন। এগুলির সংখ্যা 18টি। এর মধ্যে মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, ভগবত, ভবিষ্য পুরাণ ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান আছে। রাজবংশ, দেবতা, উপকথা, উপাখ্যান ও সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়ে বহু তথ্য রয়েছে। ঐতিহাসিক আর.সি. হাজরা বলেন, প্রাচীন ইতিহাস রচনায় পুরাণ একটি নির্ভরযোগ্য উৎস। মানে প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে আর.সি. হাজরা বলেছেন যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে অনেক কিছু আমরা সেই যুগের সবকিছুই, সমাজ, ধর্ম, রাজনীতি সমস্ত কিছুই আমরা জানতে পারি। বৌদ্ধ সাহিত্য। এরপরে বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, যা পালি ভাষায় রচিত। এই ত্রিপিটককে 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। ত্রিপিটক থেকে বুদ্ধের জীবন দর্শন, সমকালীন সমাজ ও ধর্মীয় সংস্কার সম্বন্ধে জানা যায়। জাতক কাহিনীগুলি নীতিকথা হলেও তৎকালীন সমাজ ও অর্থনীতির চিত্র তুলে ধরে। জাতক যে কাহিনীগুলো ছিল মানে এটা কল্পনার কাহিনী, কিন্তু সেই যুগে সেই কল্পনার কাহিনী তো আর এখনকার দিনের এই এআই এর মতো হবে না, তো সেই যুগের মতো হবে। তো এই কাহিনীগুলো পড়ে সেইখানে সেই সমাজ ব্যবস্থা কেমন ছিল, ধর্মাচরণ মানুষরা কিভাবে পালন করতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে এই কাহিনীর মাধ্যমে বোঝা যেত।
দীপবংশ ও মহাবংশ, মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত, অশোক সম্পর্কিত বহু তথ্য কিন্তু এখান থেকে পাওয়া যায়। নেক্সট আসি হচ্ছে জৈন সাহিত্য। জৈনদের গ্রন্থাবলীর মধ্যে ভগবতী সূত্র, কল্পসূত্র, দ্বাদশ অঙ্গ উপাঙ্গ, প্রবন্ধ চিন্তামণি, হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ ইত্যাদি গুরুত্বপূর্ণ। এগুলি থেকে ষোড়শ মহাজন পদের বিবরণ, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাবীর সম্পর্কিত বহু তথ্য পাওয়া যায়। ষোড়শ মহাজন তো আমরা জানি যে সেই সময় ষোড়শ মহাজন পদ কিভাবে তৈরি হয়েছিল। তো তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা জানা যায়, এবং জৈন ধর্মের যে মূল যে যাকে আমরা মনে করি যে খুব পরিচিত সেটা হচ্ছে মহাবীর জৈন, তো তার কথা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট আসি হচ্ছে অর্থশাস্ত্র। এটা খুব ইম্পর্টেন্ট এবং এত প্রাসঙ্গিক একটা তোর কি বলবো মানে বিষয়, যা সেই যুগেও প্রাসঙ্গিক ছিল, এখনো প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক হবে। মানে এতটা কি বলবো মানে সুচারুভাবে কৌটিল্য লিখে গেছেন। কৌটিল্য বা চাণক্য কর্তৃক রচিত অর্থশাস্ত্র একটি বাস্তবধর্মী রাজনৈতিক ও প্রশাসনিক গ্রন্থ। এখানে রাষ্ট্রনীতি মানে একজন রাজা তার কিভাবে তার রাষ্ট্র চালাবে, অর্থনীতি তার অর্থনীতি কিভাবে চালাবে, আইন, রাজস্ব নীতি বা ট্যাক্স সিস্টেম, গুপ্তচর, শাস্তি প্রথা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গেছেন। মানে একটা ওয়েল এস্টাবলিশড অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য যা যা দরকার তা এখানে কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখে গেছেন। কামন্দকরের নীতিসার ও সোমদেবের সুরীর নীতিবাক্যমৃতম ও মূল্যবান। মানে এই কামন্দকের নীতিসার ও সোমদেব সুরীর নীতিবাক্যমৃতম খুবই মূল্যবান এই সময়। নেক্সট আসি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সাহিত্য। এগুলো কিছুটা এই যে ধর্মগুলো এত সময় বললাম যে এই বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বা তোর এই যে রামায়ণ মহাভারতের কথা বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই ধর্ম কেন্দ্রিক একটা বিষয়। এবারে আসি হচ্ছে ধর্ম নিরপেক্ষ, যেখানে ধর্মের কথা খুব একটা এখানে পাওয়া যায় না। যেমন কি বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, শূদ্রকের মিচ্ছকটিকম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, মালবিকাগ্নিমিত্রম, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, এইসব নাট্য ও কাব্যকৃতি থেকে তৎকালীন জীবনচর্চা ও সমাজচিত্র জানা যায়। এখানে এই যে এতজনের লেখা যে বইগুলো, সেখানে থেকে কিন্তু কোনো ধর্মের বিষয়গুলো জানা যায় না। এগুলো বেসিক্যালি সামাজিক দিকগুলো, সোশ্যাল লাইফটা কিরকম ছিল সেইগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে প্রতিফলিত হয়েছে। নেক্সট আসি হচ্ছে জ্ঞান বিজ্ঞানমূলক সাহিত্য। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, সেগুলো চিকিৎসা বিজ্ঞান, মানে সেই যুগের মেডিকেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে চরক সংহিতা আর একটা হচ্ছে সুশ্রুত সংহিতা। পাণিনির অষ্টাধ্যায়, পতঞ্জলির মহাভাষ্য, এগুলো হচ্ছে ব্যাকরণ, গ্রামার, সেই যুগে গ্রামার কিরকম হবে, কি গ্রামারটা কিভাবে আমরা ইউজ করব, সেইগুলো কিন্তু এই পাণিনির অষ্টাধ্যায় এবং পতঞ্জলির মহাভাষ্যে কিন্তু পাওয়া যায়। অমর সিংহের অমর কোষ, এটা একটা ডিকশনারি, অভিধান, সেই যুগে একটা ইম্পর্টেন্ট অভিধান বা তোর ডিকশনারি হিসেবে শব্দকোষ ওখানে কিন্তু ছিল। নেক্সট আছে আর্যভট্টের আর্যভট্টীয়, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার অগ্রগতি প্রকাশ করে। সেই যুগে আমরা আর্যভট্টের নাম তো সবাই শুনেছি, মানে 0 থেকে 9 যে আবিষ্কার সেটা তো ভারতেই হয়েছিল, এবং বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান সেই যুগে মানে মানুষ সেই যুগে মহাকাশে না গিয়েও এত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিভাবে দিল, সেটা এখনো সত্যিকারই একটা অদ্ভুত বিষয় একটা, কিন্তু তাও সেখানে একদম ডিটেলসে এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। নেক্সট আসি হচ্ছে ইতিহাস শ্রয়ী সাহিত্য। বাণভট্টের হর্ষচরিত, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, কলহনের রাস্তরঙ্গিনী, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এইসব গ্রন্থ থেকে নির্দিষ্ট রাজাদের শাসনকাল এবং রাজনৈতিক পরিস্থিতি জানা যায়। এখানে কি হয়েছে না, প্রত্যেকটা রাজা সভাসদ তার একজন জ্ঞানী ব্যক্তিকে, জ্ঞানীগুণী ব্যক্তিকে রাখতো, একজন না মানে অনেকজনকে জ্ঞানীগুণী ব্যক্তি রাখতো। তো তারা সেই সময় রাজার যে শাসনকাল, তার রাজস্ব নীতি, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি,
প্রত্যেকটা কিন্তু আইন বিচার প্রত্যেকটা কিন্তু তারা ওখানে লিখে রাখতো। এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে প্রবলেমেটিক বিষয়টা হচ্ছে যে অনেক সময় সভাসদরা রাজাকে খুশি করার জন্যই কোনো নেগেটিভ কথা লিখতোই না, মানে প্রকৃত সত্যটা কিন্তু চাপা পড়ে যেত। বেসিক্যালি রাজাকে জয় জয়কার করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই কিন্তু এখানে তোর লেখা হতো। এটা একটা প্রবলেমেটিক, কিন্তু তাও তার থেকে অনেক কিছুই কিন্তু আমরা পেতে পারি। যেরকম বাণভট্টের হর্ষচরিত হর্ষবর্ধন সম্পর্কে এখানে লেখা হয়েছে, এরকমই। নেক্সট আসি হচ্ছে বৈদেশিক সাহিত্য ও বিবরণ। তো আমি প্রথমে বললাম যে দেশীয় সাহিত্যগুলো আলোচনা করলাম এগুলো, এরপরে আসবো হচ্ছে বৈদেশিক সাহিত্য। বৈদেশিক সাহিত্যকে মানে পর্যটন এবং যে রাজদূত মানে দূত যারা আসতো তাই সেই হিসেবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রিক ও রোমান পর্যটক, আরব পর্যটক, আর একটা হচ্ছে চৈনিক ভিক্ষু ও পর্যটক। গ্রিক ও রোমান পর্যটকের প্রথমেই যেটা আসবে মাথায় সেটা হচ্ছে মেগাস্থেনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে অবস্থানকালে রচিত ইন্ডিকা থেকে প্রশাসন, সমাজ, কৃষি সম্পর্কিত তথ্য পাওয়া যায়। স্ট্রাবো, জিওগ্রাফিকন, জাস্টিন এপিটোম, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, টলেমি জিওগ্রাফি, এদের বিবরণ সমকালীন বাণিজ্য ও ভূগোলকে বোঝায়। তো মেগাস্থেনিস সম্পর্কে ইন্ডিকা সেই সময় কিন্তু ইন্ডিয়ার সম্পর্কে একটা স্পষ্ট একটা রূপ পাওয়া যায়। এবং বাকি যাদের নাম বললাম যে স্ট্রাবোর জিওগ্রাফিকন, জাস্টিনের এপিটোম, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, টলেমির জিওগ্রাফি, এই সময় কিন্তু ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে বাণিজ্যিক সম্পর্ক এবং ভারতের যে ভৌগোলিক পরিবেশ সেখানে কিন্তু এখান থেকে পাওয়া যায়। নেক্সট আসি হচ্ছে আমি আগেই বললাম আরব পর্যটক অলবেরুনি। অলবেরুনির বিভিন্ন বই থেকে ভারতীয় সমাজ, ধর্ম, বিজ্ঞান, দর্শন এগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণাত্মক মানে আলোচনা, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, বিশ্লেষণাত্মক আলোচনা করা হয়েছে। চৈনিক ভিক্ষু ও পর্যটক। নেক্সট ফাহিয়েন, হিউয়েনসাং, ইৎসিং, এদের ভ্রমণ বৃত্তান্ত যথাক্রমে ফাহিয়েনের ফোক ওয়াকিং, হিউয়েনসাংয়ের সি ইউকি আর ইৎসিং এর নানহাই চৌয়েচুয়ান। তো এই তিনটে কিন্তু এরা কিন্তু ভিক্ষুক ছিল এবং মানে পর্যটক, মানে ঘুরতে এসেছিল, মানে ভারতে ঘুরতে এসে ভারতকে এক্সপ্লোর করতে এসেছিল। তো ভারতকে এক্সপ্লোর করতে এসে তারা প্রত্যেকেই একটা একটা করে বই লেখে এবং তাদের বিভিন্ন যে অভিজ্ঞতা, তাদের বিভিন্ন যে সেই যুগে যে সমাজচিত্র তারা দেখেছে, ধর্মচারণ দেখেছে বা রাজনৈতিক যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে তারা বিভিন্ন বিষয় লিখে গেছে। ধর্ম বিষয়ে বৌদ্ধ ধর্ম লিখেছে, সেই সময় যে আশ্রম ব্যবস্থা ছিল সেইটা লিখেছে, শিক্ষা প্রতিষ্ঠান কি কি ছিল, কারণ সেই সময় বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল ইন্ডিয়াতে, সেই সময় বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল, রাজনীতিক ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে বলা হয়েছে। তো মোটামুটি এই যে আমি সাহিত্যের উপাদান যদি আমি ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস যদি রচনায় কনস্ট্রাক্ট করতে চাই, তো এই দেশীয় এবং বৈদেশিক সাহিত্যকে আমরা এইভাবে ভাগ করব। তো আমি একদম, যদিও প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানগুলির মধ্যে বহু অংশই পৌরাণিক, কাহিনীমূলক এবং প্রশস্তিমূলক, তথাপি ইতিহাস গঠন ও বিশ্লেষণের ক্ষেত্রে এগুলির গুরুত্ব অনস্বীকার্য। দেখ, সেই সময় প্রাচীন ভারতের সাহিত্য উপাদানগুলো অনেক সময় পৌরাণিক ছিল, মানে একটু বাড়িয়ে চড়িয়ে জল মেশানো থাকতো, কাহিনীমূলক ছিল মানে অবাস্তব কিছু থাকতো, তো এবং প্রশস্তিমূলক মানে রাজার খুব গুণগান ওখানে করা হলো, তো এই জিনিসগুলো কিন্তু থাকতো। তো থাকার পরেও আমরা কিন্তু এখান থেকে সেই যুগের সমাজচিত্র, ধর্ম, রাজনীতি এগুলো কিন্তু একটা ধারণা পাই। দেশীয় সাহিত্য অনেক সময় শাসকদের গুণমানে বিভোর থাকতো, আবার বিদেশি বিবরণ অনেকাংশে জনশ্রুতি নির্ভর হতো। তো আমি যেটা বললাম যে সেই সময় সভাসদরা রাজাদেরকে মানে রাজাদের বাহবা পাওয়ার জন্য রাজার গুণগানই লিখতো, মানে কোনো নেগেটিভ কথা খুব একটা লিখতো না। তো আমি একটা নিরপেক্ষ চিত্র আমি পাই না, তো সেখানে একটা প্রবলেমেটিক। আবার যারা বৈদেশিক সাহিত্যিক যারা ছিল, যারা এসেছিলেন ভারতে, তারা কি করতো না, জনগণের মুখে যেটা যা যা প্রচলিত সেইগুলো লিখতো। এবার জনগণের একটা কথা তো আমরা জানি যে একটা কথা আরেকজনের কাছে গেলে কতটা বদলায়, তো সেইভাবে বদলে 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 সেটাও কিন্তু একটা মানে কি বলবো, মানে নিরপেক্ষ সত্য একটা ইতিহাস কিন্তু বা তথ্য আমরা পাই না।
তথাপি প্রত্নতাত্ত্বিক উপাদানের সহায়তায় এদের তথ্য যাচাই করে ইতিহাস রচনার কাজ সুচারুভাবে সম্পন্ন হয়েছে। তবুও আমরা কি করি না, এইগুলো বিভিন্ন রকম যাচাই করেছি, হ্যাঁ এটা এর সঙ্গে মিল আছে, এগুলো মিল করে 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 আমরা কিন্তু এই প্রাচীন সাহিত্যের রচনা করেছি, মানে প্রাচীন ইতিহাসগুলোর আমরা রচনা করেছি। তাই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যের উপাদানগুলি এক অতীব গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর রূপে বিবেচিত। মানে যতই আমরা নেগেটিভ দিক থাক, তবু প্রাইমারিলি আমরা কিন্তু এই সাহিত্যের উপাদানগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, কারণ একটা বড় অংশ কিন্তু, বড় আইডিয়া বা তথ্য কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। মানে এগুলো যদি না থাকতো তাহলে আমরা পেতামই না সেই যুগের কিছু, যে সেই যুগের কি কি বৈশিষ্ট্য কি কি ছিল সেগুলো কিন্তু আমরা জানতে পারতাম না। তো সাহিত্যের উপাদানটা একটা কিন্তু ইতিহাস, প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট যে প্রশ্নে আমি আসব সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করা। এখানে অনেকেরই ক্লিয়ার নয় যে এই প্রত্নতাত্ত্বিক আর নৃতাত্ত্বিক বিষয়টা কি। দেখ, খুব সহজ ভাষায় বলতে গেলে নৃতাত্ত্বিক যে বিষয়গুলো সে সময় সেটা হচ্ছে তোর প্রাচীন যুগের আচার ব্যবহার, রীতি নীতি, সমাজে কি কি সংস্কার কুসংস্কার প্রচলিত ছিল, সেইগুলো হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে তোর নৃতাত্ত্বিক উপাদান। আর প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে খনন কার্যের ফলে ধর কিছু পাত্র পেলাম, বা কিছু অস্ত্র পেলাম, বা কিছু খুঁড়ে কিছু কবর পেলাম, এই বিভিন্ন যে জিনিসগুলো এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এই দুটো জিনিসই কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। তো এখন যেটা করব সেটা হচ্ছে ইতিহাস যে রচনা করেছে তার পুনর্নির্মাণে, মানে একটা কনস্ট্রাক্ট, একটা ঘটনা বা সেই যে একটা সভ্যতাকে কনস্ট্রাক্ট করার জন্য প্রাচীন ইতিহাসের, তো সেটাকে কনস্ট্রাক্ট করার জন্য এই প্রত্নতাত্ত্বিক উপাদানটা কতটা গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এক অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো নির্ভরযোগ্য ও কালানুক্রমিক ভাবে রচিত ইতিহাস গ্রন্থের অভাব। তো একটা প্রপার একেবারে প্রাচীন ইতিহাস রচনা করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর কিন্তু অভাব রয়েছে। তো প্রাচীন ভারতীয় সাহিত্যের অধিকাংশ অংশই অলৌকিক এবং কল্পনার মিশেলে রচিত। আমি প্রথম এটাই বললাম যে সাহিত্যের যে উপাদানগুলো, তো সেখানে কিন্তু তোর অনেকটা কল্পনা নির্ভর, অবাস্তব কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু দেখা যায়। ফলে নির্ভুল ও বৈজ্ঞানিক ইতিহাস নির্মাণে সাহিত্যিক উপাদানগুলিকে একমাত্র অবলম্বন হিসেবে ব্যবহার করা যায় না। তো আমি শুধুমাত্র ইতিহাস রচনা করার জন্য যদি আমি সাহিত্যের উপাদানকে টুল হিসেবে মানে বেছে নিই, তাহলে কিন্তু প্রপার ইতিহাস রচনা কখনোই সম্ভব হবে না। তো ইতিহাস রচনা নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদান একটি অপরিহার্য স্থান দখল করে নেয়। কারণ প্রত্নতাত্ত্বিক উপাদানটা হচ্ছে তোর মাটি খুঁড়ে পাচ্ছি, এবার তার মধ্যে তো কোনো আর মিথ্যে থাকবে না বা কোনো জল মেশানো থাকবে না, সে তো প্রপার জিনিস আমি পাবো, যে কোন সময় পাওয়া গেছে, কি পাওয়া গেছে, সেটা কিভাবে ব্যবহার হতো, কি পারপাসে ইউজ হতো, সবকিছুই কিন্তু আমি খাঁটি জিনিসটা আমি পাবো, কোনো জল মেশানো কিন্তু এখানে পাবো না। এই জন্য ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন, আর্কিওলজিক্যাল এভিডেন্স ইজ দ্য চিফ অ্যাঙ্কার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। মানে আর্কিওলজিক্যাল এভিডেন্সটা খুব, মানে যে অ্যানসিয়েন্ট যে মানে প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে এই প্রত্নতাত্ত্বিক উপাদানটা খুবই নির্ভরযোগ্য একটা উপাদান, যার মাধ্যমে আমি ইতিহাসটা রচনা করতে পারবো। প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে প্রাচীন সমাজ ব্যবস্থা, জীবনযাত্রা, ধর্মবিশ্বাস, প্রশাসনিক ব্যবস্থা ও সাংস্কৃতিক সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, যা সাহিত্যের অতিরঞ্জন এবং পক্ষপাত থেকে মুক্ত। নর্মালি বললাম যে সাহিত্যে কি থাকে, পক্ষপাত থাকে, অতিরঞ্জিত ভাবে লেখা থাকে, একটা কাল্পনিক বিষয় থাকে, কিন্তু এখানে হবে না সেটা, কারণ এটা তো সেই যুগের জিনিসটা পাওয়া যাচ্ছে, তো সেই জিনিসটা কখনোই মিথ্যে হতে পারে না বা অতিরঞ্জিত ভাবে হতে পারে না। এই উপাদানগুলি মূলত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে পুরাবস্তু, লিপি, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য। প্রথম যে টপিকটায় আসবো সেটা হচ্ছে পুরাবস্তু। পুরাবস্তু বলতে প্রত্নক্ষেত্রে থেকে উৎখননের মাধ্যমে প্রাপ্ত নানা সামগ্রী, মানে আমি কোথাও খোঁড়াখুড়ি করলাম, খোঁড়াখুড়ি করতে যে জিনিসগুলো আমি পেলাম, যেরকম পাথরের সরঞ্জাম, মৃৎপাত্র, অস্ত্র, অলংকার, বাসনপত্র, পোড়ামাটির প্রতিমা ইত্যাদি বোঝায়। যখন লিপি বা লিখিত দলিল অনুপস্থিত ছিল তখন এই উপাদানগুলি ইতিহাস জানার একমাত্র সহায় ছিল। মানে যখন লিপি ইউজ হতো না বা লিপিগুলো ঠিকভাবে পাওয়া যায়নি, পরবর্তীকালে লিপি পাওয়া গেছে, তার আগে তাহলে ইতিহাসটা জানবো কি করে? তার আগের ইতিহাস জানার জন্য আমাকে এই টুলগুলোকে ব্যবহার করতে হবে। যেরকম পাওয়া যায় পাথরের সরঞ্জাম পাওয়া গেছে কিছু, বা মাটির তৈরি কোনো জিনিসপত্র, অস্ত্র, হ্যাঁ, অলংকার, বাসনপত্র, এগুলো কিন্তু আমরা ব্যবহারের মাধ্যমে ইতিহাস রচনা করতে পারি। পুরাবস্তু সংগ্রহের জন্য মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হতো। একটা হচ্ছে এক্সপ্লোরেশন আর একটা হচ্ছে এক্সকেভেশন, মানে অনুসন্ধান করা। একটা হচ্ছে অনুসন্ধান করব আর একটা হচ্ছে উৎখনন করব। উৎখননের আবার দুটি ধরন, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। মানে আমি খননটা কিভাবে করব, ভার্টিক্যালি নাকি হরাইজন্টালি আমি খননটা করব, সেটাই দুই ধরন ছিল। এগুলির মাধ্যমে মানুষের বসতির প্রাচীনত্ব নির্ণয়, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, নির্মাণ শৈলী, ধর্মীয় রীতি, মৃতদেহ সৎকার প্রভৃতি তথ্য জানা যায়। তো এই খোঁড়াখুড়ির মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পারি যে সেই যুগের মানুষদের খাদ্যাভ্যাস কি ছিল, তাদের জীবন ধারণ কিরকম মানে চলতো, তারা কিভাবে জীবনযাত্রা পালন করত, তার ধর্মাচরণ কি ছিল, বা এই যে মরে গেলে মানুষদেরকে কি প্রথার মাধ্যমে তার সৎকার করা হতো, এই জিনিসগুলো কিন্তু মানে তোর এক্সকাভেশনের মাধ্যমে কিন্তু জানতে পারা যায়। হরপ্পা সভ্যতা থেকে প্রাপ্ত মহামূল্যবান উপাদানগুলির মধ্যে যেরকম নগর পরিকল্পনা, এই হরপ্পা সভ্যতা যে একটা সেই যুগের একটা অসাধারণ একটা নগর ছিল, মানে এখনকার থেকেও তখন ওরা আরো, মানে আমি যদি তুলনা করি সেই যুগে অনেক বেটার ছিল, অনেক বেটার ছিল। তো সেখানে একটা বড় স্নানাগার ছিল, শস্যাগার ছিল, সড়ক পথ, নিকাশি ব্যবস্থা, মানে জল কোথা থেকে যাবে, জলে মানে আমাদের যে মানে যে সমস্ত নোংরা জলগুলো সেগুলো কিভাবে নিকাশি ব্যবস্থাগুলো করবে, ধর্মীয় চিহ্ন ইত্যাদি প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমে জানা গেছে। এটা গেল পুরাবস্তু। এরপরে আসি হচ্ছে আমরা লিপি। এই লিপি যখন আসে তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস নির্মাণে লিপি বা লেখ একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য উপাদান। রাজনৈতিক ইতিহাস জানার জন্য, কারণ লিপি সেই সময় রাজারা কিভাবে শাসন পরিচালনা করতো এই লিপিগুলো থেকে কিন্তু খুব ভালোভাবে জানা যায়। পাথর, তাম্রপত্র, মানে তামার এতে ওখানে খোদাই করে রাজার বিবরণ ওখানে দেওয়া আছে, রাজনৈতিক পরিস্থিতি সেগুলো বিবরণ করা হয়েছে। লৌহপত্র, লোহাতে ওরকম খোদাই করা হয়েছে। স্তম্ভ, যেখানে খোদাই করে বিভিন্ন জিনিসগুলো লেখা হয়েছে। মন্দির বা গুহার গায়ে খোদাই করা এই লিপিগুলি নানা ভাষা ও হরফে রচিত, যেরকম সংস্কৃত, প্রাকৃত, পালি, তামিল, ব্রাহ্মী, খরষ্ঠী, এই প্রভৃতি লিপি কিন্তু এখান থেকে পাওয়া যায় এবং এই লিপি থেকে বহু তথ্য পাওয়া যায় যেগুলো ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান। ভারতের প্রাচীনতম লিপিগুলির মধ্যে অন্যতম হলো সম্রাট অশোকের শিলালিপি, যা জেমস প্রিন্সেপ 1837 সালে পাঠোদ্ধার করেন। মানে যে লিপি, অশোকের যে শিলালিপি ছিলেন সে ছিল, তো সেইখানে সেটা 1837 সালে জেমস প্রিন্সেপ ওখানে পাঠোদ্ধার করেন, মানে পাঠ করে, মানে যে লিপিতে লেখা ছিল সেই লিপিটা উদ্ধার করে তার মানে, তার ডিটেলস সমস্ত কিছু আমাদের কাছে পৌঁছায়। তার মাধ্যমে আমরা জানতে পারি যে অশোক কিরকম রাজা ছিল, তার রাজনৈতিক সেই যুগে রাজনৈতিক পরিস্থিতি কিরকম ছিল, অর্থনীতি কিরকম ছিল, আইন ব্যবস্থা কিরকম ছিল, এগুলো কিন্তু আমরা জানতে পারি। এই লিপিগুলিতে অশোক নিজেকে দেবং প্রিয়দর্শিনী বলে উল্লেখ করেছেন। এই লেখগুলি উত্তর পশ্চিম ভারতের সিন্ধু উপত্যকা থেকে শুরু করে দক্ষিণ ভারতের মহীশূর পর্যন্ত বিস্তৃত। না, এই যে লিপিগুলো, এই লিপিগুলো কিন্তু সুদূর উত্তর পশ্চিম ভারত, মানে যেটা অলমোস্ট এখন পাকিস্তান,
এই পাকিস্তানের গুজরাট, হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে একদম আমি যদি সাউথ ইন্ডিয়ার মহীশূর পর্যন্ত আসি, এগুলো কিন্তু প্রচুর লিপি এরকম আমরা পেয়ে থাকি। এই লিপিগুলো সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি লিপি আর একটা হচ্ছে বেসরকারি লিপি। এই সরকারি লিপি কি না, এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তর হরিসেনের রচিত। হরিসেন যে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছে, মানে সেখানে সমুদ্রগুপ্তের পুরো তার শাসন কালটা পুরো ওখানে কিন্তু লেখা আছে। নাসিক প্রশস্তিতে গৌতমী বলশ্রী সাতকর্ণীর কথা লেখা আছে। জুনাগড় সেই লিপি থেকে রুদ্রদমন জানা যায়। আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। হাতিগুম্পা শিলালিপি থেকে খারবেল, দেওপাড়া শিলালিপি বিজয় সেন। এই বেসরকারি এবং বেসরকারি লিপি থেকে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় দিক জানতে সাহায্য করে। যেমন বোহাজকই লিপি, রুমিনদেই লিপি, পার্সি পলিশের নকশ ই রুস্তম লিপি প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে যে আমি দুটো বললাম, যে একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। সরকারি কি না, রাজাই বলেছে তুমি এটা আমার যে শাসনকাল এটা তুমি লেখো বা ওটা খোদাই করে রাখো, তো সেটা ওরভাবে করা হয়, এটা সরকারি নির্দেশ অনুযায়ী হয়। আর কিছু এমন হয় যেগুলো সরকারি নির্দেশ হয়নি, সেগুলো এমনি লেখা হয়েছে, কোনো ব্যক্তি সেটাকে এমনি খোদাই করে বা লিপির মানে কোথাও লিখে সেটাই কিন্তু রেখেছে। এবং এই দুটো জায়গা থেকেই কিন্তু আমরা ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির এই গুরুত্বপূর্ণ অবদান কিন্তু আমরা পাই। নেক্সট আসি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুদ্রা। আদি অনন্তকাল থেকে সেই মুদ্রা ছিল, এখনো কিন্তু আমাদের এই যে 10 টাকার নোট, 100 টাকার নোট বা 500 টাকার, এখানে কিন্তু এই নোট বা মুদ্রা বা কয়েন এগুলো কিন্তু ছিল। মুদ্রা হলো ইতিহাস রচনার আরেকটি নির্ভরযোগ্য মাধ্যম। এগুলি থেকে রাজনৈতিক ইতিহাস, শাসকের নাম, শাসনকাল, ধর্মীয় ভাবনা, অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক সম্পর্ক জানা যায়। এই মুদ্রা থেকে এতগুলো জিনিস, একটা মুদ্রা থেকে সেই সময় এতগুলো জিনিস জানা যায়। কোন রাজার মুদ্রা, কে শাসন করেছে, তার শাসনকাল কত পর্যন্ত ছিল, সেই সময় বাণিজ্য নীতি কিরকম ছিল, অর্থনীতিটা কিরকম ছিল, সেগুলো কিন্তু এই মুদ্রার মাধ্যমে জানা যেত। ভারতে মুদ্রার প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতে কিন্তু এই মুদ্রার প্রচলনটা শুরু হয়। মানে মোটামুটি ধরে নে আজ থেকে প্রায় 2600 বছর আগের কথা আমি বলছি, তখন কিন্তু এই মুদ্রার প্রচলন প্রথম ভারতে শুরু হয়। প্রথম মুদ্রাগুলি ছিল ছাপযুক্ত ধাতব খণ্ড, মানে একটা ধাতব খণ্ড, মানে তার কোনো শেপ নেই। আমাদের যেরকম একটা কয়েনের একটা শেপ আছে গোল, তখন কিন্তু ওরকম কোনো শেপ ছিল না, শেপলেস ছিল। মানে প্রত্যেকটা মুদ্রা আলাদা আলাদা তার শেপলেস ছিল, যেগুলি শাসকের নাম থাকতো না। সেই সময় একদম প্রথম দিকে কিন্তু সেখানে কোনো শাসকের নাম সেখানে থাকতো না। পরবর্তীতে ইন্দ্র গ্রিক রাজারা প্রথম প্রতিকৃত সহ মুদ্রা চালু করেন। এরপরে আস্তে আস্তে মুদ্রাগুলো একটা শেপ নিতে শুরু করে, কোনটা গোল, কোনটা চৌকো, কোনটা ত্রিভুজাকৃতি, কোনটা লম্বা, এই ধরনের শেপ নিতে শুরু করে। কুষাণ, সাতবাহন, গুপ্ত প্রভৃতি রাজবংশের মুদ্রা থেকে তাদের ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। তো মুদ্রা সম্পর্কে জানার জন্য ইন্ডিয়ান মিউজিয়াম বেস্ট। আমাদের এখানে যে ধর্মতলায় যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে, সেখানে গেলে একটা মুদ্রার একটা আলাদা ডিপার্টমেন্টই আছে, সেখানে গিয়ে দেখলে বুঝতে পারবি যে কত রকমের মুদ্রা, কি ধরনের হয়েছে, প্রথম কিভাবে হয়েছে, কি কি রকমের মুদ্রা, সেখানে মুদ্রার বৈশিষ্ট্যগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। খুব ভালো এই মিউজিয়ামের, ইন্ডিয়ান মিউজিয়ামে যে মুদ্রার যে ডিপার্টমেন্টটা আছে সেটা খুব অসাধারণ। উল্লেখযোগ্য উদাহরণ কি না, 30 জন ব্যাকট্রিয়ান গ্রিক রাজা মুদ্রা থেকে পরিচিত। স্বর্ণ মুদ্রা ধনসম্পদের প্রমাণ, আবার তাম্র মুদ্রা অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। কোন কোন রাজার আমলে দেখা গেছে যে স্বর্ণ মুদ্রা ছিল। স্বাভাবিকভাবেই স্বর্ণ মুদ্রা কেউ যখন ছাপাচ্ছে বা সেই যখন কয়েনটাকে তৈরি করছে, তার অর্থনৈতিক দিক অবশ্যই ভালো, তাই জন্য সে সোনার মুদ্রা চালু করছে। আবার কোন কোন রাজা তাম্র মুদ্রা চালু করেছিল, মানে তার অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায় যে অনেকটা ডাউন, সে স্বর্ণ মুদ্রা প্রচলন করতে পারেনি, তো একটু ডাউনে নেমে তাম্র মুদ্রা প্রচলন করেছে। তো এর মাধ্যমে তার অর্থনৈতিক, সেই রাজার অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা কিন্তু অনুধাবন করা যায়।
মুদ্রায় ব্যবহৃত প্রতীক ও দেবদেবীর চিত্র ধর্মীয় চিন্তাধারার প্রতিফলন। অনেক রাজার মুদ্রায় ধর্মীয় চিহ্ন দেখা যায়, তো তার মাধ্যমে সেই রাজা কি ধর্ম পালন করত, তার ধর্ম বা সেই সময় সমাজে কি ধর্ম চারণ করতো ব্যক্তি জনগণ, সেগুলো কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়। ঐতিহাসিক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার গবেষণায় মুদ্রা বিশ্লেষণকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। নেক্সট আসি হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য। মানে স্থাপত্য ভাস্কর্য মানে আমাদের এখানে যদি আমি কুতুব মিনার বলি, শহীদ মিনার বলি, হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, তো এই ধরনের যে জিনিসগুলো বা মূর্তি, যে পাথরের যে মূর্তিগুলো যে আছে, তো সেগুলো কিন্তু ভাস্কর্য। প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য দেশটির সৃজনশীল সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও শিল্পরুচির প্রতিফলন ঘটায়। এর মাধ্যমে রাজশক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, শিল্পরীতি, সামাজিক জীবনচর্চার তথ্য মেলে। না, এই স্থাপত্য ভাস্কর্য থেকে দেখা যায় যে কিভাবে সেই রাজার তার রাজ্য শাসন করত, বা তার ধর্মীয় প্রতিষ্ঠান কি ধরনের। যেরকম দেখবি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মধ্যযুগে যে স্থাপত্যগুলো আছে সেগুলো গম্বুজাকৃতিক হয়। মুসলিমদের যেটা ইসলাম ধর্মে যেটা গম্বুজাকৃতি, সেই গম্বুজাকৃতি কিন্তু ম্যাক্সিমাম স্থাপত্যগুলো কিন্তু হয়। এই স্থাপত্যের মধ্যে আছে হরপ্পা স্নানাগার ও শস্যাগার, মৌর্য যুগের প্রাসাদ, সাঁচির স্তূপ, অজন্তা এলোরার চৈত্য বা বিহার গুপ্ত যুগ ও দক্ষিণ ভারতের মন্দির সমূহ ভাস্কর্য চিত্রকলা থেকে দেবদেবীর মূর্তি ও রাজাদের প্রতিকৃতি, লোকজ জীবনচিত্র ইত্যাদি তথ্য জানা যায়। মানে এতগুলো জিনিস, মানে সাউথ ইন্ডিয়ায় অনেক পুরনো পুরনো মন্দিরগুলো আছে, এবং মন্দিরগুলো দেখবি যে একদম লম্বা, বিশাল লম্বা। তো সেই সময় সেই যুগের এই স্থাপত্য রীতিগুলো একটা বিশাল ইতিহাস বহন করে আজ পর্যন্ত চলেছে। গান্ধার, মথুরা, অমরাবতী, পল্লব ইত্যাদি শৈলীর ভাস্কর্য ভারতীয় শিল্পকলার উন্নত পর্যায়ে তুলে ধরেছে। না, এগুলো এই গান্ধার শিল্প, মথুরা শিল্প, এগুলো বিভিন্ন শিল্পের ক্যাটাগরি, যে সেই সময় তার স্থাপত্যগুলো কিভাবে চেঞ্জ হয়েছে। মানে একটা মানুষের ধর প্রতিকৃতি বা মূর্তি বা ভাস্কর্য তৈরি করছে, সেখানে কিভাবে করেছে, সে মানুষটা দেখতে কিরকম, তার যে স্ট্রাকচারগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। তো সেই আলাদা আলাদা থেকে তার সেই সময় সেই যুগের যে কি শিল্পরীতি ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। চিত্রকলায় যেমন দেবতা, রাজা, ধর্মীয় ঘটনা, সমাজ জীবনের চিত্র দেখা যায়, তেমনি এই ছবিগুলি সংস্কৃত ঐতিহ্যের ধারাবাহিকতা তুলে ধরে। দেখ, আমরা অনেক জায়গাতেই দেখি যে মন্দিরে বেসিক্যালি দেখতে পাই যে একটা মন্দির, ধর রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, তো সেখানে কৃষ্ণের যে লীলাগুলো সেগুলো চারদিকে মানে করা আছে। তো সেখানে তখনও এরকম ছিল, তো সেখান থেকে আমরা বুঝতে পারতাম যে কিভাবে কি হয়েছে, তার ধর্মীয় চরিত্রটা বোঝা যায়, কি ধর্ম সেখানে মেনলি ছিল। হ্যাঁ, তো যেরকম অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, তো বৌদ্ধ ধর্মের অনেক কিছু কিন্তু সেই ভাস্কর্যের বা স্থাপত্যের মাধ্যমে আমরা কিন্তু পাই। তো এই মোটামুটি তোর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। তো পরিশেষে আমি যেটা বলি যে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি বাস্তব, নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে। যেটা সাহিত্যের উপাদানে ছিল না, যেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, সেটা তথ্য নির্ভর ছিল, কিন্তু সেখান থেকে আমাকে বেছে 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 নিতে হতো। কিন্তু এই যেটা পাবো প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো, যেটা স্থাপত্য পাই, মুদ্রা পাই, লিপি পাই, অস্ত্র পাই, বাসনপত্র পাই, কোনো মৃৎ পাত্র পাই, দেবতার কোনো মূর্তি পাই, তো এইগুলো থেকে কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন কিন্তু সেই জায়গা, সেই সময় রাজনীতি, ধর্মীয় চরিত্র, সমাজ জীবন, এটা কিন্তু পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়। সাহিত্যের অতিরঞ্জন ও পৌরাণিকতার বাইরে এসে প্রত্নতত্ত্ব আমাদের প্রাচীন সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক একটি নিরপেক্ষ ও প্রমাণ ভিত্তিক চিত্র তুলে ধরতে সাহায্য করে। না, এত সময় সাহিত্যের যেটা একটা আধো আধো জল মেশানো নিট অ্যান্ড ক্লিন কোনো ইতিহাস পাচ্ছিলাম না, আমি প্রত্নতাত্ত্বিক উপাদানে এসে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি এই উপাদানগুলো থেকে ইতিহাস রচনা করতে পারছি। ফলে ইতিহাস রচনার ক্ষেত্রে যেমন ল্যাবরেটরি, বৈজ্ঞানিক পরীক্ষাগার, তেমনি ঐতিহাসিকদের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান অনিবার্য প্রয়োজন।
তাই প্রত্নতত্ত্বকে নিঃসন্দেহ বলা যায় প্রাচীন ভারতীয় ইতিহাসের দৃঢ়তম ভিত্তি। একটা বৈজ্ঞানিক মানে একটা কোনো আবিষ্কার করতে গেলে যেরকম একটা ল্যাব বা বৈজ্ঞানিকের একটা ল্যাবের প্রয়োজন হয়, ল্যাবরেটরির প্রয়োজন হয়, তবেই সে আবিষ্কার করতে পারে, সেরকমই একটা ঐতিহাসিকের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা খুব মানে একটা সত্য এবং তথ্য নির্ভর একটা ইতিহাস রচনা করার জন্য সাহিত্যের উপাদান তো দরকার, তার সঙ্গে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কিন্তু তথ্য নির্ভর এই প্রত্নতাত্ত্বিক উপাদান। পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। তো নব্যপ্রস্তর কেন্দ্র বলতে গেলে আমাদের একটুখানি বলে নিই যে এই প্রস্তর যুগগুলো, তো বেসিক্যালি প্রস্তর যুগগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর একটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো এই নব্যপ্রস্তর যুগে যে উপমহাদেশে যে কেন্দ্রগুলো ছিল সেখানকার কি বৈশিষ্ট্য ছিল বা কিভাবে তারা বসবাস স্থাপন করত, জীবন জীবিকা পালন করতো, সেগুলো নিয়ে একটু কিন্তু আলোচনা করব। নব্যপ্রস্তর যুগ যে সময়কালটা সেটা হচ্ছে 8000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো আমি স্টার্ট করছি। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক বিপ্লবাত্মক পর্যায় হিসেবে চিহ্নিত। প্রস্তর যুগের এই শেষ পর্বে মানব সমাজ এক বিশাল রূপান্তরের মধ্যে দিয়ে যায়। এটা হচ্ছে প্রস্তর যুগের একদম এন্ডিং, একদম প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে আসবে মধ্যপ্রস্তর যুগ, তারপরে এইটা একদম হচ্ছে এন্ডিং, মানে এটা প্রস্তর যুগের এন্ডিং একেবারে, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। খাদ্য সংগ্রাহক সমাজ ধীরে ধীরে কৃষি নির্ভর গৃহস্থলী সমাজে রূপান্তরিত হতে শুরু করে। তো বেসিক্যালি তখন কি ছিল না, এই প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগে যে মানুষরা, আদিম মানুষরা বা এরা, তো ওরা খাদ্য সংগ্রহ করতো, মানে বেসিক্যালি ওই যাযাবর টাইপের জীবনই পালন করতো, মানে এই জায়গা কিছুদিন থাকলো, এখানে খাদ্য সংগ্রহ করতো, আবার দূরে গিয়ে খাদ্য সংগ্রহ করতো, খাদ্য সেটেল করতো না। কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে তারা আস্তে আস্তে সেটেল করতে শুরু করলো। কেন এই সেটেল করতে শুরু করলো না, সেটেল করতে শুরু করলো কারণ এই কারণেই তারা কৃষির ব্যবহার আস্তে আস্তে শিখলো। তো যেহেতু তারা যেখানে থাকছে সেখানেই কৃষিকাজ করে খাদ্য তৈরি করতে পারছে বা খাদ্য উৎপাদন করতে পারছে, তাই জন্য তাদের অন্যত্র আর যাওয়ার প্রয়োজন হলো না, তারা একটা জায়গাতেই সেটেল করতে শুরু করলো। পশুপালন, কৃষিকাজ, বাসস্থান নির্মাণ, পাথরের পালিশ করা সরঞ্জাম ও মৃতদেহ সমাধিস্থ করার প্রথা, এই সকলই ছিল এই যুগের বৈশিষ্ট্য। তো এই যুগে বেসিক্যালি যখন কৃষিকাজ করবে, সেই যুগে তার প্রচুর একদম ট্রাক্টর হারভেস্টার তো ছিল না, তো এই পশুদেরকে দিয়েই তারা আস্তে আস্তে কৃষিকাজ করতে শুরু করলো। পশু পালনে তারা গেল, হ্যাঁ, গরু ছাগল এই গৃহপালিত যে পশুগুলো, এগুলো তারা পুষতে শুরু করলো এবং তারা বাসস্থান নির্মাণ করতে শুরু করলো, ঘর বাড়ি তৈরি করতে। আগে কিন্তু ওইরকম ভাবে ঘর বাড়ি ছিল না, তো তারা ঘর বাড়ি তৈরি করতে শুরু করলো। পাথরের পালিশ করা সরঞ্জাম এগুলো তারা ইউজ করলো, মানে তৈরি করতে শুরু করলো। আর হচ্ছে মৃতদেহ সমাধিস্থ করার প্রথা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যা আগের দুটো যুগে কিন্তু পাওয়া যায়নি। নব্যপ্রস্তর যুগে কিন্তু এই সমাধি মানে মাটির নিচে মৃতদেহ সমাধিস্থ করার একটা প্রথা কিন্তু আসে। এ সকলই ছিল এই যুগের বৈশিষ্ট্য। ভারতীয় উপমহাদেশে নব্যপ্রস্তর যুগে বিভিন্ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যেগুলির বৈশিষ্ট্য, সময়কাল ও সংস্কৃতি একে অপরের থেকে ভিন্ন হলেও একটি সাধারণ সাংস্কৃতিক বিকাশের ধারাকেই প্রতিফলিত করে। না, তাদের বৈশিষ্ট্য বিভিন্ন হলে একটা মানে তাদের বৈশিষ্ট্য, সময়কাল, সংস্কৃতি ভারতের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হলেও তাদের একটি জায়গায় সাংস্কৃতিক বিকাশের ধারাকে প্রতিফলিত করে। উপমহাদেশে নব্যপ্রস্তর যুগে সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে মেহেরগড়, নাম তোরা শুনেছিস, যা বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে অবস্থিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে এখানে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। এটি ছিল এক ধরনের কৃষি নির্ভর সমাজ, যেখানে গম ও যব চাষ করা হতো এবং গরু ছাগল ভেড়া পোষা হতো। তো এখানে কিন্তু এই মেহেরগড় সভ্যতায় কিন্তু দেখা যায় যে মানুষ কৃষিকাজ করতে শুরু করে এবং এখানেই সেটা সেটেল করতে তারা শুরু করে
এবং গরু ছাগল এরা কিন্তু এই ভেড়া এগুলো এই গৃহপালিত পশুগুলোকে পোষা শুরু করে। এখানকার প্রত্নতাত্ত্বিক খননে মানে মাটি খুঁড়ে, যেটা আগের চ্যাপ্টারে পড়ালাম যে এক্সকাভেশন করে যে পোড়া মাটির বাসন পেয়েছে, হ্যাঁ, অস্থি নির্মিত সরঞ্জাম মানে হাড়ের তৈরি, হাড়ের বলতে ধর কোনো পশুকে মেরেছে তার মৃতদেহ থেকে যে হাড়গুলো পাওয়া গেছে সেখান থেকে সেই সরঞ্জামগুলো কিন্তু পেয়েছে, মানে তো তৈরি করতে। এই সরঞ্জামগুলোর মধ্যে বেসিক্যালি ছিল ছুরি ছিল, তারপর মাছ ধরার হুক তৈরি করতো, সূচ তৈরি করতো, সেলাই করার সূচ, এইগুলো কিন্তু হাড় দিয়ে তারা তৈরি করতো। ও মৃতদেহ কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে এবং মেহেরগড় সভ্যতায় এই মৃতদেহ কবর দেওয়াটা কেন ইম্পর্টেন্ট, কারণ একটা রিচুয়াল বা ধর্মীয় একটা ভাবনা কিন্তু তাদের মধ্যে দেখা দিয়েছিল, যে কারণ তো তারা অন্যভাবেও করতে পারতো। তো মৃতদেহকে কবর দেওয়ার মাধ্যমে তাদের একটা মানে এমনি ফেলে দেয়নি বা এ করেনি, তাদের একটা মৃতদেহকে মানে তারা পরজন্মে বিশ্বাস করতো, এটা প্রমাণ পাওয়া গেছে। মেহেরগড়ের গুরুত্ব এখানেই যে এটি হরপ্পা সভ্যতার পূর্বসূরি সংস্কৃতি হিসেবে বিবেচিত হয় এবং দক্ষিণ এশিয়ায় নব্যপ্রস্তর যুগের সূচনায় এক প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃত। এই মেহেরগড় সভ্যতাই হচ্ছে আগে, মানে তারপরেই কিন্তু আস্তে আস্তে তাম্র যুগে কিন্তু তোর ওই হরপ্পা সভ্যতা কিন্তু আসতে শুরু করে। মেহেরগড় হরপ্পা সভ্যতার আগেই হচ্ছে তোর মেহেরগড় সভ্যতা। উত্তর ভারতে কাশ্মীর উপত্যকার বুরজাহোম কেন্দ্রটি নব্যপ্রস্তর সংস্কৃতি আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। উত্তর ভারতের কাশ্মীর উপত্যকায় এই বুরজাহোমটি কিন্তু নব্যপ্রস্তর যুগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই বুরজাহোম কথাটার অর্থ হচ্ছে উঁচু জায়গার স্থান, মানে উঁচু জায়গা থাকবে। কেন আমি বলছি, আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 3000 থেকে 1500 সালের মধ্যবর্তী সময়কাল ধরে এখানে বসতি গড়ে ওঠে। বুরজাহামের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো গর্ত বাড়ি, মানে ঠান্ডা এবং ওখান থেকে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য সেই সময় তো আর ওরকম ভাবে তো বাড়ি তৈরি হয়নি, তো মাটির কে গর্ত করে মাটির তলায় ওখানটায় যাতে তারা ওখানে বসবাস করতে পারতো, যা এই অঞ্চলের শীত প্রধান আবহাওয়ার সঙ্গে অভিযোজনের একটি নিদর্শন। এখানকার মানুষের জীবিকা হলো মূলত কৃষিকাজ, পশুপালন ও শিকার। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাথরের তৈরি পালিশকৃত কুঠার, ছুরি, হাড়ের যন্ত্রপাতি ও তীর ধনুক পাওয়া গেছে। এখানেও কিন্তু খোঁড়াখুড়ি করে কিন্তু এই জিনিসগুলো পাওয়া গেছে। পালিশকৃত কুঠার মানে ওই পাথর পালিশ করেছে, পালিশ করে 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 একদম শার্প করে নিয়েছে। ছুরি পাওয়া গেছে, হাড়ের তৈরি যে যন্ত্রপাতিগুলো পাওয়া গেছে, অলংকারও পাওয়া গেছে হাড়ের তৈরি, যেখানে তোর ওই বালা, কানের দুল কিন্তু হাড় দিয়ে তৈরি। এখানকার সমাধি প্রথাও গুরুত্বপূর্ণ, কারণ মৃতদেহকে বসা অবস্থায় কবর দেওয়া হতো এবং অনেক সময় জীবিত ব্যক্তি ও পোষ্যকেও একসঙ্গে কবর দেওয়া হতো, যা একটি ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের ইঙ্গিত বহন করে। এই প্রত্নতাত্ত্বিক খননে দেখা যায় যে অন্যান্য জায়গার থেকে এই জায়গায় যে মৃতদেহগুলোকে যে কবর দেওয়া হচ্ছে সেগুলোকে বসিয়ে, শুইয়ে নয়, বসিয়ে, এবং অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে পোষ্যকে এবং তোর কি বলে জীবিত ব্যক্তিকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা একটা আধ্যাত্মিক তার ধর্মীয় একটা চরিত্র বহন করে। হ্যাঁ, তো এখান থেকে তাই জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ। উত্তর ভারতে আরেকটি উল্লেখযোগ্য নব্যপ্রস্তর কেন্দ্র হলো বিহারের চিরান্দ, যা সারেন জেলায় গঙ্গার তীরে অবস্থিত। এখানে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে একটি নব্যপ্রস্তর সমাজ গড়ে ওঠে। চিরান্দের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলির মধ্যে রয়েছে পোড়ামাটির পাত্র, হাড়ের তৈরি সরঞ্জাম, পালিশ করা পাথরের অস্ত্র ও পশুপালনের নির্দেশন। এখানকার প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রাপ্ত ধান চাষের প্রমাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেখায় যে পূর্ব ভারতে বসবাসকারী জনগোষ্ঠী কৃষিকাজে দক্ষ ছিল এবং বিশেষত ধান ছিল তাদের অন্যতম খাদ্যশস্য। দেখ, এই পূর্ব ভারতের চিরান, যে বিহারের চিরান যে সারেন জেলায় যে আছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমি আগে বললাম যে কৃষিকাজ করছে, হ্যাঁ, পালিশকৃত পাথর, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে পাথরের এবং হাড়ের তৈরি যন্ত্রপাতি, পশুপালন এগুলো করছে। কিন্তু এইখানে দেখা যায় যে কৃষিকাজটা অনেক ডেভেলপড, হ্যাঁ, মানে এখানে কৃষিকাজের সরঞ্জামগুলো অনেকটা ডেভেলপ করেছে। হ্যাঁ, ওরা খুব ভালোভাবে এখানে কৃষিকাজটা হয় এবং এখানে যে কৃষিকাজ যে মূলত যে ফসল সেটা হচ্ছে ধান, কারণ গাঙ্গেয় উপত্যকায় সেই ধান জমিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক ছিল। চিরান থেকে পাওয়া
নব্য প্রস্তর যুগের পাশাপাশি তাম্র প্রস্তর যুগের নিদর্শনও যা নির্দেশ করে এই অঞ্চলটি ধীরে ধীরে ধাতব যুগের দিকেও অগ্রসর হচ্ছিল। তো এই চিরান থেকে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে নব্য প্রস্তর যুগ থেকে আস্তে আস্তে তারা ট্রান্সফার হয়ে তাম্র প্রস্তর যুগে কিন্তু যাচ্ছে, মানে তারা একদম এন্ডিং পয়েন্টে এখানটায় কিন্তু খুব ভালোভাবে দেখা যায় চিরান্তে যে নব্য প্রস্তর যুগ মানে প্রস্তর যুগটা পুরো শেষ হচ্ছে এবং আস্তে আস্তে তারা তাম্র প্রস্তর যুগে যাচ্ছে। মানে কারণ নব্য প্রস্তর যুগ শেষ হওয়ার পরেই যে যুগটা আছে সেটা হচ্ছে তাম্র প্রস্তর যুগ, মানে মানুষ পাথরের ব্যবহারটা আস্তে আস্তে ছাড়ছে এবং তামার ব্যবহারটাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে শুরু করছে। এটা মোটামুটি ওই যে সময়কালটা ছিল সেটা হচ্ছে 2800 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই তাম্রপ্রস্তর যুগের সময়কাল। তো এটার খুব নিদর্শন এই চিরান্দ অঞ্চলে কিন্তু ভালোভাবে দেখা যায়। পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত ঝুকার ও আমির অঞ্চলে দুটিও নব্যপ্রস্তর সংস্কৃতির পরিচায়ক। যদিও এই অঞ্চলগুলি হরপ্পা সংস্কৃতির ছায়ায় থেকেছে এবং অনেক সময় তা প্রাক হরপ্পা সংস্কৃতির অংশ হিসেবে চিহ্নিত হয়, তথাপি এগুলির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ঝুকার ও আমির থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে পোড়ামাটির বাসন, হাতের তৈরি পাত্র, সরল পরিকল্পনার বাড়ি ইত্যাদি অন্তর্ভুক্ত, যা স্থানীয় সংস্কৃতির বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে। না, এই পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটো অঞ্চল পাওয়া যায় খনন কার্যের ফলে, সেটা হচ্ছে ঝুকার ও আমির। তো এই অঞ্চল দুটো বলা হয় যে হরপ্পা সভ্যতার আগে এই অঞ্চল দুটো মানে নব্যপ্রস্তর যুগের এই কেন্দ্র দুটি পাওয়া যায়, মানে তারপরেই তারা আস্তে আস্তে হরপ্পা সভ্যতার দিকে এগোতে শুরু করে। তো এখানেও পোড়ামাটির বাসন পাওয়া যায়, হাতের তৈরি বাসন পাওয়া যায় এবং ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সরল পরিকল্পনা বাড়ি, মানে খুবই বিশাল কক্ষ নয়, জটিলতা নয়, বিশাল প্ল্যানিং নয়, একটা বাড়ি মানে থাকার মতো একটা বাড়ি এবং সেটা ইট এবং কাদা দিয়ে তৈরি করা হতো। খুব নর্মাল, একাধিক কক্ষ থাকতো, এটা ঠিক কথা, কিন্তু বাড়ির মধ্যে এত জটিলতা, উঠোন, ব্যালকনি, এই ওই হ্যানা ত্যানা এরগুলো কিন্তু কিছু না, খুব নর্মাল থাকার জন্য যেরকম ভাবে থাকা একদম সরল বিষয়টার মাধ্যমে তারা বসবাস করত। দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে হলুর ও মস্কি কেন্দ্রদ্বয় ছিল নব্যপ্রস্তর যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল। এবারে উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত এই জায়গাটা ছেড়ে এসে আমরা যদি দক্ষিণ দিকে আসি, তাহলে দক্ষিণে কর্ণাটকে আমরা দুটো নব্যপ্রস্তর যুগের কেন্দ্র পাই, সেটা হচ্ছে হলুর আর মস্কি। হলুর হচ্ছে তোর এখনকার যুগের হলুর হচ্ছে তোর হাভেরি, ঠিক আছে, মানে কর্ণাটক রাজ্যের হাভেরি জেলা, আর মস্কি হচ্ছে তোর রায়চুর জেলা হচ্ছে এখন, মানে আগে মস্কি ছিল, সেই সময় মস্কি নাম ছিল, এখন যে জেলাটা হচ্ছে রায়চুর। আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই কেন্দ্রগুলি বিকশিত হয়। এখানে পাওয়া গিয়েছে কৃষির নির্ভরযোগ্য নিদর্শন, যেমন বাজরা, গম ও আঙুর চাষের প্রমাণ। মানে এইখানে যে কৃষিকাজ মেনলি হতো, এখানে হচ্ছে বাজরা পাওয়া গেছে, গম পাওয়া গেছে, আঙুর যে চাষ করতো এখানে তার যথেষ্ট তার প্রমাণ কিন্তু এখানে পাওয়া গেছে। পাশাপাশি পশুপালনের নিদর্শনও সুস্পষ্ট। প্রত্নতাত্ত্বিক খননে দেখা যায় এই অঞ্চলের মানুষ পাথরের পালিশ করা কুঠার, হাড়ের সরঞ্জাম, মাটির বাসন ব্যবহার করত। দক্ষিণ ভারতের এই কেন্দ্রগুলি মূলত পেনিনসুলার অঞ্চলের নব্যপ্রস্তর সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। এটা লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, একটুখানি বোঝার ব্যাপার আছে। দক্ষিণ ভারতের এই কেন্দ্রগুলি মূলত পেনিনসুলার অঞ্চলে, পেনিনসুলার অঞ্চল হচ্ছে যে এমন একটা অঞ্চল যা 3 দিক জল থাকবে আর একটা দিক মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকবে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে পেনিনসুলার অঞ্চল। তো এইখানে যে দক্ষিণ ভারতের যে কেন্দ্রগুলো ছিল সেগুলো কিন্তু এই নব্যপ্রস্তর যুগের যে কেন্দ্রগুলো ছিল সেগুলো কিন্তু এই পেনিনসুলার, যে আমি কথা বললাম হলুর বা মস্কি, এগুলো কিন্তু পেনিনসুলার অঞ্চলের অন্তর্গতই ছিল। তো এগুলো কিন্তু একটা বিশেষ অগ্রণী ভূমিকা কিন্তু এখানে পালন করে। তামিলনাড়ুর পায়মপল্লী কেন্দ্রটি দক্ষিণ ভারতের নব্যপ্রস্তর যুগের আরেকটি বিশিষ্ট কেন্দ্র হিসেবে বিবেচিত। এখানে কৃষিকাজ, পশুপালন, কুটির শিল্প ও পোড়ামাটির বাসন ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। পায়মপল্লীর বাসিন্দারা স্থানীয়ভাবে কালো ও লাল রঙের বাসন তৈরি করত। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানকার স্থানীয় বাসিন্দারা কালো এবং লাল রঙের বাসন তারা ইউজ করত, মানে এটা তাদের প্রথা ছিল, এখান থেকে তার প্রমাণটা পাওয়া যায়। এই অঞ্চলে পাথরের সরঞ্জাম ছিল তুলনামূলক ছোট কিন্তু কার্যকর। পাথরের যে সরঞ্জাম, মানে যেগুলো আমি বললাম যে ধরো কুঠার তৈরি করেছে, কিছু কাটার জন্য বড় ছুরি তৈরি করেছে, তো সেগুলো এখানে পাথরের ছুরির যে সরঞ্জামগুলো সেগুলো ছোট ছোট, বড় বড় নয়, বিশাল বড় বড় তৈরি করেনি এখানে। এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় যে দক্ষিণ ভারতের পাহাড়ি ও উপত্যকাগুলিতে
ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গোষ্ঠীগুলি ধীরে ধীরে এক কৃষিভিত্তিক সমাজে রূপান্তরিত হয়েছে। না, এই তামিলনাড়ুর পায়মপল্লী অঞ্চলটি পাহাড়ি উপত্যকা, তো এখানে না ওই মানে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি হয়নি, এখানে একটা জনগোষ্ঠী, এখানে একটা জনগোষ্ঠী, এখানে একটা জনগোষ্ঠী, ছোট 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 জনগোষ্ঠী তৈরি করা হয়েছে এবং সেগুলো প্রত্যেকটাই ছিল কৃষিভিত্তিক সমাজ, মানে তারা কৃষিকাজ করেই কিন্তু তারা জীবনযাপন করতো। কারণ নব্যপ্রস্তর যুগের মেন কাজটাই হচ্ছে যে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে চলে গিয়ে তারা পার্মানেন্ট সেটেলমেন্টে চলে এসছে, মানে বসবাস করবে, ওখানেই খাওয়া দাওয়া করবে, মানে ওখানেই তারা খাদ্য সংগ্রহ করবে, ওখানেই কৃষিকাজ করবে, সমস্ত রকম তারা ওখানেই করবে। পূর্ব ভারতের আসাম, মেঘালয় ও নাগাল্যান্ডের বিভিন্ন গুহা ও পাহাড়ি এলাকায় পাওয়া গেছে কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা এই অঞ্চলগুলিতে এক স্বতন্ত্র নব্যপ্রস্তর সংস্কৃতির উপস্থিতি নির্দেশ করে। এই কেন্দ্রগুলিতে প্রাপ্ত কুঠার, তীর, তামার সরঞ্জাম, বাসনপত্র থেকে বোঝা যায় এখানকার জনসমাজ মূলত আত্মনির্ভরশীল ছিল এবং শিকার ও কৃষির উভয় ধরনের জীবিকায় নিয়োজিত হলো। আসাম, মেঘালয়, নাগাল্যান্ডে তারা প্রচুর পরিমাণে পাথরের জিনিস পেয়েছে এবং তামার জিনিসও পেয়েছে এবং সেখান থেকে বোঝা যায় যে তারা অত্যন্ত আত্মনির্ভরশীল ছিল, মানে নিজেরটা নিজেই তৈরি করতো, প্রত্যেকটা জিনিসই তারা যে ব্যবহার করতো সেগুলো তারা স্বয়ংনির্ভর, মানে নিজেরটা নিজেই তৈরি করতে পারতো। এবং একইভাবে এরা পশুপালন করতো, কৃষিকাজ করতো, শিকার করতো, সবই একসাথে করতো। এই কেন্দ্রগুলির বৈচিত্র্য সত্ত্বেও, মানে যতগুলো আমি কেন্দ্রগুলো পড়লাম, সেটা তোর উত্তর পশ্চিম ভারতে বল বা পূর্ব ভারতে বল, দক্ষিণ ভারতে বল, তো এই কেন্দ্রগুলোর যে বৈচিত্র্য বিভিন্ন মানে থাকা সত্ত্বেও একটি সাধারণ বৈশিষ্ট্য সবার মধ্যে বিদ্যমান ছিল, তা হলো কৃষিকাজের সূচনা। কারণ আমি বললাম নব্যপ্রস্তর যুগের মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষিকাজ শুরু হয় এখানেই। পশুপালন, বসতি বাড়ি নির্মাণ এবং মৃতদেহ সমাধিস্থ করার নীতি, এই চারটে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তৈরি হলো। একটা হচ্ছে কৃষিকাজ, পশুপালন, বসতি নির্মাণ, আর হচ্ছে মৃতদেহ সমাধিস্থ করার একটা ধর্মীয় আচার কিন্তু তৈরি হতে শুরু করে। কৃষিকাজের ক্ষেত্রে গম, যব, ধান ও বাজরার মতো শস্য উৎপাদিত হতো। পশুপালনে গরু, ছাগল, ভেড়া, কুকুর ইত্যাদি পালন করা হতো। এই সব সমাজগুলি প্রধানত গ্রামীণ ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল। এই সমাজগুলো কোনোটাই কিন্তু শহর কেন্দ্রিক সমাজ নয়, এগুলো সবকিছুই গ্রামীণ কেন্দ্রিক এবং ছোট ছোট গোষ্ঠীতে এরা বিভক্ত ছিল। মানে এখানে ধর 50-60 জন নিয়ে মিলে একটা গোষ্ঠী, একটা গ্রাম তৈরি হতে পারে, তারাই একটা গোষ্ঠী তৈরি হলো। বাসস্থান হিসেবে কোথাও গর্ত বাড়ি, কোথাও কাঁচামাটির ঘর নির্মাণের প্রমাণ পাওয়া যায়। সমাজ কাঠামো ছিল সম্ভবত গোষ্ঠীভিত্তিক এবং আত্মনির্ভর। এরা একটা গোষ্ঠীতে থাকতো, সেই গোষ্ঠীর একজন প্রধান থাকতো, সেই প্রধান বিষয়গুলো থাকতো। বেসিক্যালি তোরা যদি একটা সিনেমা দেখিস, ভালো সিনেমা, সেটা হচ্ছে অ্যাপোক্যালিপ্টো সিনেমায় কিন্তু এই ধরনের বিষয়গুলো ছিল। ধর্মীয় আচারের প্রমাণ বিশেষভাবে পাওয়া না গেলেও সমাধি প্রথা, টেরাকোটা মূর্তি থেকে অনুমান করা যায় যে এই যুগের মানুষদের মধ্যে আধ্যাত্মিক বিশ্বাস ও পূর্বপুরুষ পূজার ধারণা ছিল। না, ধর্মীয় আচরণ, কি ধর্ম পালন করতে, এক্সাক্ট একেবারে কি ধর্ম পালন করতো তা সেই সময় কিন্তু একদমই বোঝা যায় না, কিন্তু তারা যে একটা ধর্মীয় আচরণ পালন করতো তা খুব সুস্পষ্ট। কারণ সমাধি করার একটা প্রথা ছিল, কারণ সমাধি করার প্রথা থাকাকালীনই মানে বিষয়টা হচ্ছে যে আমি পূর্বপুরুষে বিশ্বাসী, তার দেহ তার আত্মাগুলোকে পূর্বপুরুষে বিশ্বাস ছিল, তো আধ্যাত্মিক বিশ্বাস একটা ছিল, কিন্তু কি ধরনের ধর্ম ছিল তা কিন্তু বোঝার বা বলার উপায় নেই। নব্যপ্রস্তর যুগের এই কেন্দ্রগুলি শুধু প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এরা উপমহাদেশে প্রাচীন সমাজের আর্য সামাজিক বিকাশ, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত উন্নয়নের এক নির্ভরযোগ্য প্রমাণ। না, আর্থসামাজিক বিকাশ ঘটে, কারণ কৃষিকাজ আসে যখন তখন আর্থসামাজিক একটা বিকাশ ঘটবেই। গোষ্ঠীবদ্ধ সমাজ তৈরি হতে শুরু করে। আগে তো মানে এপাশ ওপাশ ঘুরে 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 বেড়াতো মানুষরা, কিন্তু যখনই গোষ্ঠীবদ্ধ সমাজ হলো তখন একটা সোশ্যাল লাইফ তৈরি হতে শুরু করলো, একটা সাংস্কৃতিক বৈচিত্র্য হতে শুরু করলো এবং প্রযুক্তির উন্নয়ন হতে শুরু করলো, কারণ মানুষ আস্তে আস্তে পাথর ছেড়ে তামার দিকে ঝুঁকতে শুরু করলো। তো এবং তাদের যে প্রয়োজনীয় ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলো আরো ডেভেলপ হতে শুরু করলো এই যুগে। সময়ের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রগুলি ধীরে ধীরে তাম্রপ্রস্তর যুগে প্রবেশ করে। না, প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু এরা তাম্রপ্রস্তর যুগে শুরু করে, মানে পাথর ইউজ করছে কিন্তু খুব কম, মানে কমতে থাকছে, তারা তামার ব্যবহারটা খুব বেশিভাবে ইউজ করতে শুরু করছে এরপরেই। এবং তারই ধারাবাহিকতায় ভারতের প্রাচীন সভ্যতা ও রাজনীতির প্রেক্ষাপট গড়ে ওঠে। সার্বিকভাবে বলা যায়
ভারতীয় উপমহাদেশের নব্যপ্রস্তর কেন্দ্রগুলি আমাদের প্রাচীন ইতিহাসের এক নিঃসন্দেহ প্রারম্ভিক স্তম্ভ। এরা কৃষিভিত্তিক সমাজ, প্রযুক্তিগত উৎকর্ষ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় ভিত্তি স্থাপনের প্রক্রিয়া নির্দেশ করে। না, এই যে প্রাচীন ইতিহাসের যে নব্যপ্রস্তর যুগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মানুষ প্রথম কৃষিকাজ, বারবার বলছি কৃষিকাজ তো শেখে, কৃষিকাজ করতে শেখে, প্রযুক্তিগত উৎকর্ষ আরো বাড়ে, মানে টেকনোলজি আরো বাড়তে শুরু করে, এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভবিষ্যতের জন্য একটা সুদৃঢ় ভিত্তি স্থাপনের প্রক্রিয়া নির্দেশ করে। এই কেন্দ্রগুলির মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে মানব সভ্যতা শিকার ও খাদ্য সংগ্রাহক জীবন থেকে ধাপে ধাপে বসতি গঠন এবং সুসংবদ্ধ সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে গিয়েছে, যা ভারতীয় ইতিহাসের প্রারম্ভিক অধ্যায়ে একটি মূল্যবান শিক্ষা বহন করে। না, এইখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষ আগে যে খাদ্য সংগ্রাহক ছিল, মানে এখানে ওখানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করত, সেটা থেকে বেরিয়ে এসে তারা পার্মানেন্ট সেটেলমেন্টে যায় এবং সেখানেই তারা বসবাস করে, সেখানেই তারা কৃষিকাজ করে, সেখানেই তারা পশুপালন করে, সেখানেই তারা তাদের সোশ্যাল লাইফ একটা তৈরি করে, একটা গোষ্ঠীবদ্ধ জীবন তৈরি করে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করে এবং তাদের যে টেকনোলজিগুলো যে ইউজ করছিল, মানে টুলসগুলো যেগুলো ইউজ করছে, সেগুলো আরো উন্নত হতে শুরু করে। তো এই হলো টোটাল বিষয়টা, ঠিক আছে। আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি তার প্রত্যেকটারই বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই আছে। আমি ডেসক্রিপশানে সেই প্রশ্নগুলো কি কি প্রশ্ন পড়ালাম সেগুলো ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, এবং সেখানে ডেসক্রিপশানে কারোর যদি প্রশ্ন লাগে, সেটা ইংলিশ ভার্সনে হোক বা বেঙ্গলি ভার্সনে হোক, তাহলে ডেসক্রিপশানে আমি যোগাযোগের নাম্বার দিয়ে দেবো, সেখানে তারা যোগাযোগ করতে পারে। সেখান থেকেই তাদেরকে আমি পিডিএফ পাঠিয়ে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পিডিএফগুলো দিতে পারবো। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আবার আমি পরবর্তী অনেকগুলো প্রশ্ন নিয়েই আমি একসাথে আসবো এবং তখন আরো ভালোভাবে আরো বোঝাবো, এবং কমেন্টে আমাকে জানাবি যে কারোর যদি কোনো বিষয়টা বুঝতে অসুবিধা হয় বা কিছু যদি ইনফরমেশন দেওয়ার হয় বা নেওয়ার হয়, সে প্রত্যেকটাই আমাকে কমেন্টে জানাবি, আমি ভালোভাবে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। আজকের মতো চললাম, টাটা।